নমস্কার, গল্পচিত্রে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অপু ট্রিলজির প্রথম সিনেমা পথের পাঁচালী। সিনেমাটি 1955 সালে মুক্তি পায়। নিশ্চিন্দিপুর গ্রামের একটা পরিবারকে কেন্দ্র করে এই গল্প শুরু হয় এই পরিবারের 4 জন সদস্যকে নিয়ে। স্বামী হরিহর রায়, স্ত্রী সর্বজয়া দেবী, তাদের ছোট্ট মেয়ে দুর্গা বা দুগ্গা, আর দুর্গার বিধবা বয়স্কা পিসি ইন্দির ঠাকুরন। সিনেমার শুরুতে দেখা যায় মধ্যবয়সী এক মহিলা ছাদে দাঁড়িয়ে তুলসী তলায় পুজো করছেন। এমন সময় নিচের বাগান থেকে খচমচ শব্দ শুনে তিনি বিরক্ত হন, জিজ্ঞাসা করেন, কে রে? তারপর ছাদের প্রান্ত থেকে এই শব্দের কর্মকর্তাকে দেখতে পেয়ে চেঁচাতে থাকেন, দেখেছো দেখেছো, এই মেয়ে গাছের একটা ফলও থাকতে দেবে না। কিন্তু কর্মকর্তা এই হুঙ্কার উপেক্ষা করে পালাতে সমর্থ হয়। আর এই হলো আমাদের গল্পের দুর্গা। আর যিনি গলার জোরের শক্তিতে বাগানের ফল চুরি আটকাতে এগিয়ে আসেন, তিনি হলেন দুর্গার সেজ খুড়ি, অর্থাৎ সেজ কাকিমা। যদিও এই মুহূর্তে অসমর্থ হন, কিন্তু আশাহত হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীকালে এই সেজ খুড়ির ন্যায় প্রতিষ্ঠার অক্লান্ত চেষ্টার উদাহরণ আমরা আবার দেখতে পাব। ছোট্ট দুর্গা কোচরে ফল লুকিয়ে অন্যের নজর এড়িয়ে বাড়ি এসে পৌঁছয়। ফিরে সে প্রথমে পিসিকে খোঁজে, না পেয়ে তার দালানে রাখা একটা মাটির সরায় এক গাছে কলার নিচে একটা পেয়ারা রেখে দেয়। তারপর তার পোষা বিড়াল ছানাদের দুধ খাওয়াতে চলে যায়। অন্যদিকে দুর্গার মা সর্বজয়া কলসি কাখে জল আনতে যান। কুয়োটা সেজ খুড়িদের বাড়ির মধ্যে। ঢোকার পর দুর্গার মা শুনতে পান সেজ খুড়ির মেকা মেকা কথা। ছাদে কাপড় শুকোত দিতে দিতে পড়শির সাথে দুর্গার ফল চুরির ব্যাপারটা আলোচনা করছিলেন তিনি। সর্বজয়াকে দেখে আরো বেশি করে তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, এসব কুশিক্ষার ফল, নইলে এ বয়সে যা শেখাবে তাই তো শিখবে, ইত্যাদি ইত্যাদি। মুখে কিছু বলেন না সর্বজয়া, কিন্তু শুনতে পান সবই। আর ঠিক যেখানে আঘাত করার জন্য কথাগুলো বলা হচ্ছিল, সেটা সফল হয়। কলসি ভরা হয়ে গেলেও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এসব শুনতে থাকেন তিনি। কলসিটা দিয়ে আসবো, এই কথায় ঘোর ভাঙে তার। কথাটা যিনি বলেন তিনি দুর্গার নখুড়ি। প্রসঙ্গত বলে রাখি, ইনি সেজ খুড়ির সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সর্বজয়া উত্তরে একগাল হেসে না বলেন। নখুড়ি জোর করেন, সর্বজয়া তবুও রাজি হন না, নিজেই কলসি নিয়ে চলে যান। ওদিকে বাড়িতে তখন দুর্গার পিসি ইন্দির খেতে বসেছেন, আর দুর্গা তার পেছনের দিকে দাওয়ায় বসে তাকে দেখছে। খাওয়া শেষ করে পেছন ফিরে দুর্গাকে দেখে পিসিমা আফসোস করে বলেন, ওই যা, তোর জন্য একটু রেখে দিলাম না যে। দুর্গা যেন ঠিক এর জন্যই বসেছিল। একটু হেসে লজ্জা পেয়ে মাথা নামায়। তারপর পিসি তার মাটির সরা থেকে একটা কলা নিয়ে তাকে দিতে গিয়ে ওই পেয়ারাটা দেখতে পান, আর ভারী খুশি হন। এমন সময় কলসি কাঁখে বাড়ি ফেরেন সর্বজয়া। বাড়ি ঢুকে দুর্গাকে ননদের উঠোনে বসে থাকতে দেখে আরো রেগে যান। ননদের সঙ্গে দুর্গার কোন রকম ইন্টারাকশনকেই ভালো চোখে দেখেন না তিনি। শক্ত গলায় উঠে আসতে বলেন তাকে। পিসিমা ব্যাপারটা হালকা করার উদ্যোগ নেন, কিন্তু সর্বজয়া অন্যের খাবার সময় সামনে বসে থাকার জন্য অসন্তোষ প্রকাশ করেন, আর আবার দুর্গাকে উঠে আসতে বলেন। শেষ পর্যন্ত মায়ের কাছে মাথা নিচু করে এসে দাঁড়ায় দুর্গা। সর্বজয়া জিজ্ঞাসা করেন সেজ খুড়ির বাগান থেকে কি এনেছে সে। কোঁচর থেকে পেয়ারা বের করে দেখায় দুর্গা। সর্বজয়া সেটা সেজ খুড়িকে ফেরত দিয়ে আসতে বলেন। দুর্গা বেরিয়ে গেলে ননদকে উদ্দেশ্য করে বলেন, তিনি যে মেয়েটা সর্বনাশ করছেন সে খেয়াল কি তার আছে? পিসিমা এই কথা শুনে আকাশ থেকে পড়েন, হেসে জিজ্ঞাসা করেন, হলো কি? সর্বজয়া এতে আরো রেগে যান, কি হলো বলে দিতে হবে? ফলগুলো সব কার্পেটে যাচ্ছে শুনি। পিসিমা আবার অবাক স্বরে বলেন, কি ফল? দুর্গা যেগুলো পেরে এনে দিচ্ছে তোমায়, কিছু জানো না তুমি? পিসিমা আবার বলতে শুরু করেন, ছেলে মানুষ। কথা কেড়ে নেন সর্বজয়া, ও তো ছেলে মানুষ, তুমি কোন ছেলে মানুষটা শুনি? তোমার আক্কেল নেই? কি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে কি মাথা কিনে নিয়েছো না? তোমায় হাড়ে হাড়ে চিনেছি আমি। হাঁপ ধরতে থাকে সর্বজয়া, তবু মুখ তার থামে না। পিসিমা তখনও তার কভার ধরে রাখার চেষ্টা করে চলেছেন। কি যে বলিস মাথা মুন্ডু? এতে আগুনে আরো ঘি পড়ে। সর্বজয়া জানান 8 বছর ধরে অনেক শুয়েছেন তিনি। পিসিমা তার রান্নাঘর থেকে জিনিস চুরি করতেন, আর এখন তার জন্য নিজের মেয়ের স্বভাব নষ্ট হবে, এটা উনি কিছুতেই মেনে নেবেন না।
এবার পিসিমার সহ্যের সীমা অতিক্রম করে যায়। নিজের ঘরে গিয়ে কিছু ছেঁড়া কাপড় পুটুলিতে বেঁধে একটা ঘটি আর মাদুর বগলদাবা করে বেরিয়ে পড়েন। এত জ্বালা সয় না রে বাপু বুড়ো বয়সে। সর্বজয়া জিজ্ঞাসা করেন, ঠাকুরজি কোথায় চললে? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পিসিমা বাড়ি থেকে বেরিয়ে যান। সর্বজয়া আটকানোর চেষ্টাও করেন না। ওদিকে ফল ফেরত দিয়ে আসার সময় পিসিকে চলে যেতে দেখে দুর্গা তাকে আটকানোর চেষ্টা করে, পারে না। দুর্গার গলা শুনতে পেয়ে সর্বজয়া তাকে জোরে হাঁক দিয়ে বাড়ির মধ্যে ডেকে নেন। তারপর সিন চেঞ্জ হয় একটা রাতের দৃশ্যে। দুর্গা ঘুমোচ্ছে। চিন্তিত হরিহর হুঁকো হাতে পায়চারি করছেন, আর কিছু মহিলা একটা ঘরে সর্বজয়াকে ঘিরে বসে আছেন। আনন্দের বাদ্যে বাজতে শুরু করে। দুর্গাকে লাফাতে লাফাতে তার পিসিকে নিজের বাড়ি ফিরিয়ে আনতে দেখা যায়, তার পুটলি মাদুর আর ঘটি সমেত। জানা যায় দুর্গার ভাই হয়েছে, আর সেই খবর পেয়ে ফেরত এসেছেন পিসিমা। ভাইপোর মুখ দেখে চোখ দিয়ে জল পড়ে তার। পরবর্তী সিনে দেখা যায় খোকাকে দোল দিতে দিতে ঘুমপাড়ানি গান গাইছেন পিসিমা। দুর্গা তার খেলার বাক্সে কিছু গুনছে, 10, 11, 12, 13, আর রান্নাঘরে রান্না করছেন সর্বজয়া। এমন সময় তামাকের আগুন নিতে ঢোকেন হরিহর। প্রশ্ন করেন, কি রাঁধছ? সর্বজয়া ব্যঙ্গ করে উত্তর দেন, পোলাও, কোরমা, কালিয়া। হরিহর রাগ করেন না, বলেন, তাই রাঁধো না একদিন। পারবে না ভুলে গিয়েছ? কথায় কথায় হরিহর জানান তিনি খোকার অন্নপ্রাশনটা একটু জাঁকজমক করে করতে চাইছেন, কারণ পরের মাস থেকে রায়মশাইয়ের কাছারিতে গোমস্তার চাকরি হচ্ছে তার। এই আশাতেই বুক বাঁধছেন তিনি। সর্বজয়া কিন্তু এটা শুনে তেমন নিশ্চিন্ত হতে পারেন না। সংশয় প্রকাশ করেন, রায়রা কত মাইনে দেবেন, আদৌ ঠিকমতো মাইনে দেবেন কিনা, হরিহরকে ভালো মানুষ পেয়ে ঠকিয়ে নেবেন কিনা, এইসব বিষয়। হরিহরের এইসব সংশয় যুক্তিহীন বলে মনে হয়। এসবের বিরুদ্ধে তিনি নিজের অকাট্য যুক্তি পেশ করেন। রায়দের মাইনে দেওয়া নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ তারা ভালো মানুষ। আর তাকে কে কবে ঠকিয়েছে? ঠকানো প্রসঙ্গে যে বাগানটার কথা ওঠে, হরিহর বুঝিয়ে দেন তাদের ঠকানো কোথায়। তারা যে বলল হারান্দা মারা যাওয়ার আগে তাদের কাছ থেকে 300 টাকা ধার করেছিলেন, তাই তো সেই বাগানটা দিয়ে সেটা শোধ করেছেন। হরিহর আরো বলেন, তাছাড়া এই চাকরি তিনি চিরকাল করবেন না, পরিবর্তে পড়াশোনা নিয়ে থাকবেন। নতুন নতুন যাত্রাপালা লিখছেন, আর এগুলোর খবর একবার ছড়িয়ে পড়লে পিল পিল করে অধিকারীর দল তার কাছে এসে পড়বে, আর তাদের সব দুঃখ দুর্দশা শেষ হয়ে যাবে। সর্বজয় এতে যে খুব একটা ভরসা করতে পারেন এমন মনে হয় না, কিন্তু বিশ্বাস করার চেষ্টা করেন। দুঃখ দূর হবে, ছেলে পড়াশোনা শিখবে, মেয়ের ভালো বিয়ে হবে, দুবেলা খাবার জুটবে, আর বছরে 2 বার কাপড়। এর বেশি আর কি চাই তার? কিছু বছর পরের ঘটনা আসে এবার। দুর্গার ভাই অপু একটু বড় হয়ে গেছে, এখন পাঠশালায় যায় সে। একদিন সকালের ঘটনা, মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে অপু। পাঠশালা যেতে হবে। জানলা দিয়ে কয়েকবার সর্বজয়া ডেকে গেছেন, তবু সে ওঠেনি। শেষ পর্যন্ত দুর্গা আসে তাকে তুলতে। ঘুম চোখ খুলে ধরে কাতুকুতু দিয়ে তাকে তুলে দেয়। মা মেয়ে মিলে অপুকে পাঠশালার জন্য তৈরি করে। দিদি চুল আঁচড়ে দেয়, দুধ খাইয়ে দেয়, তারপর আবার পাঠশালাতেও পৌঁছে দিয়ে আসে। পাঠশালা একটা মুদির দোকানের দাওয়ায়। গুরুমশাই জিনিসপত্র ওজন বিক্রি করতে করতেই পড়ার লাইন আওড়াতে থাকেন, আর ছাত্রীরা তার পিছু পিছু বলতে থাকে। এর মাঝে কোনো ছাত্র দুষ্টুমি করছে কিনা তাও খেয়াল রাখেন গুরুমশাই। আবার দুষ্টুমির মাত্রা অনুযায়ী বকা, কানমোলা বা বেতের মার যার যেটা প্রাপ্য মনে করেন সেটাও দিয়ে থাকেন। একদিন গ্রামের কেউকেটা জাতীয় একজন লোক পাঠশালায় আসেন। পুজোয় কত বড় যাত্রার দল গ্রামে আনার ব্যবস্থা করেছেন সেই বিষয়ে একটু ঢাক পেটান, আর পুজোয় পাঠশালার গুরুমশাইয়ের চাঁদা যে তিনি এবারে ধরেননি তাও জানিয়ে রাখেন। যাওয়ার আগে এই স্বঘোষিত অযাচিত উপকারের পরিবর্তে উনি যে প্রয়োজনের জিনিসপত্র বিনামূল্যে মুদিখানা থেকে পাওয়ার ইচ্ছা রাখেন তাও জানিয়ে যান। সর্বজয়া দাওয়ায় বসে নারকল করছেন, আর তার ননদ 2টো লঙ্কা নিতে রান্নাঘরে ঢোকেন। সর্বজয়া এতে অসন্তুষ্ট হন। কিছু প্রয়োজন হলে তাকে বলতে বলেন। স্পষ্ট জানান রান্নাঘরে তার ঢোকা পছন্দ করেন না তিনি। পিসিমা যখন ভাত চড়াচ্ছিলেন এমন সময় দুর্গা পেছন থেকে এসে একটা পেয়ারা ধরে তার সামনে। হাসিতে ভরে ওঠে তার মুখ। সেটা পাশে রাখতেই
দুর্গা আরো একটা পেয়ারা দেয় তাকে। হাসি আরো চওড়া হয়ে যায় পিসিমার। দুর্গা তার মাকে রান্নার কাজে সাহায্য করতে বসে। মা তাকে সংসারের কাজকর্ম ভালো করে শেখার জন্য বোঝাতে থাকেন। কোন এক রানুদিকে বেশ পছন্দ করে দুর্গা। সম্ভবত দুর্গার কোনো কাজিন সে। তার মা তাকে রানুর মতো কাজ শেখার কথা বলতে থাকেন। তারপর দুর্গার আর জ্বর এসেছিল কিনা জানতে চান। কপালে হাত দিয়ে নিজে পরখ করে দেখেন, না, জ্বর নেই। এমন সময় বাবার সাথে ঘুরে বেরিয়ে বাড়ি ফেরে অপু। বাইরের জামা কাপড়ে ছুঁয়ে দেয় মাকে, জানায় খিদে পেয়েছে। দুর্গা চেঁচিয়ে অপুকে ডেকে নেয়। মাটি থেকে উঠতে অসুবিধা হওয়ায় বুড়ি পিসিমা হরিহরকে সাহায্য করার জন্য ডাকেন। হরিহর তাকে হাত ধরে তুলে দাওয়ায় বসান। জিজ্ঞাসা করেন, কেমন বোধ করছো আজকাল? ইন্দির জানান, আর বাবা, বুড়ো মানুষকে কে দেখে বল। তারপর ছেঁড়া চাদরটা দেখান আর জানান সন্ধ্যেবেলা ওটাই গায়ে দিয়ে বসেন। তা দেখে হরিহর বলেন, তা বেশ তো, এবারে পুজো একখানা নতুন চাদর কিনে দেবো এখন। সঙ্গে সঙ্গে কঠিন দৃষ্টিতে সর্বজয় ওদিকে তাকান, কিন্তু হরিহর তা খেয়ালও করেন না। পিসিমা হেসে বলতে থাকেন, দেবী তো, দেবী তো, ও হরি, দেবী তো, ও হরি। দেব দেব বলতে বলতে হরিহর তার স্ত্রীর দিকে এগিয়ে যান আর তামাকের আগুন চান। সর্বজয় তামাকের আগুনের সাথে একটু কথার আগুনও দিয়ে দেন। ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো কোত্থেকে তোমার? সুন্দরী কাঠের ব্যবস্থা করে রেখেছো কিনা? হুঁকো হাতে স্ত্রীর পাশে বসেন হরিহর। তাদের কথোপকথনে জানা যায় আজ 3 মাস হলো রায়খুরোদের থেকে মাইনে পাননি তিনি। সর্বজয়া মাইনে যাওয়ার কথা বললে হরিহর জানান রায়মশাই কিছু জমি নিয়ে সমস্যায় রয়েছেন। এই সময় মাইনে চাইতে গেলে তার চাকরিও চলে যেতে পারে। সর্বজয়া বলেন, গেলে যাক, 8 টাকা মাইনে, তাও আবার 3 মাস বাকি। খুঁজলে হরিহর অন্য কাজ ঠিক পেয়ে যাবেন। হরিহর রায়মশাইয়ের দিকে ঝোল টেনে বলতে থাকেন, আগে তো কখনো হয়নি। সর্বজয়া নিজের সংসারের দিকে নজর দিতে বলেন। জানা যায় দুর্গার আবার জ্বর জ্বর মতো হচ্ছে, কিন্তু ওষুধপত্রের ব্যবস্থা করা যায়নি টাকার অভাবে। অপু ছেঁড়া কাপড়ে পাঠশালা যাচ্ছে। বাড়িঘর সারানো কিছু হয়নি, দেনাও শোধ হয়নি কিছু। উল্টে সেজ খুড়ির কাছে 5 টাকা ধার হয়ে রয়েছে 6 মাস ধরে। এসবের উপায় করতে বলেন সর্বজয়া। এবার ওদিকের কথা বলি। সেই অপু এসে বলেছিল খিদে পেয়েছে, আর তার দিদি তাকে ডেকে নিয়েছিল। সেই দিকটাতে দিদির কথা মতো লুকোনো নারকেল মালা পেরে অপু বাড়ির পিছনের দিকে দিদির কাছে নিয়ে যায়। বোধ করি সর্ষের তেল ছিল তাতে। তাই দিয়ে আম মাখা জাতীয় কিছু তৈরি করে দুর্গা। মাকে বলবি না তো? এই শর্তে রাজি করিয়ে অপুর সাথে ভাগ করে খায় সে। এমন সময় চেনা ঘন্টার আওয়াজ শুনে ভাঙা পাঁচিলের ভেতর থেকে রাস্তার দিকে চেয়ে দেখে দুর্গা। এক ময়রাকে বাঁক কাঁধে নিয়ে যেতে দেখা যায়। 2 ভাই বোন পাঁচিলের পাশে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে আর একে অপরকে এই বলে ঠেলতে থাকে যেন অন্যজন বাবার কাছ থেকে 2 পয়সা চেয়ে আনে। শেষে অপু যায় বাবার কাছে, কিন্তু মা বারণ করে দেন। ভাই বোন আর মিষ্টি কিনতে পারে না। ওই ময়রা এবার কোথায় যেতে চলেছে সেটা অনুমান করে দুর্গা অপুকে নিয়ে সেজখুড়িদের বাড়ি গিয়ে পৌঁছয়। সেজখুড়ির বাড়ির ছেলেমেয়েরা দুর্গাকে খেলতে বললে সে তক্ষুনি রাজি হয়ে তাদের বাড়িতে ঢুকে যায়। অপু দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ময়রার কাছ থেকে মিষ্টি কিনতে থাকেন সেজখুড়ি আর রানু। দুর্গাকে দেখে রেগে যান সেজখুড়ি। ওই বাড়িতে এই সময় দুর্গার আসার কারণ অনুমান করে তেলে বেগুনে জ্বলে যান তিনি, কারণ ওই রকম হ্যাংলাপনা তিনি 2 চোখে দেখতে পারেন না। দুর্গার এক কাজিন টুনু একটা পুঁতির মালা গাঁথছিল ছাদে বসে, যেটা তার বাবা তাকে শহর থেকে কিনে এনে দিয়েছেন। দুর্গার ভালো লাগে সেটা, সে চায় একবার নিজে একটু করবে বলে। টুনু দিতে চায় না। এমন সময় রানু মিষ্টি এনে দুর্গার মুখে দেয়, তো দুর্গার শেষ পর্যন্ত মিষ্টির প্রাপ্তি যোগ ঘটে যায়, কিন্তু অপু পায় না। এই পুরো সময়টা অপু ওই বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে আর কিছুটা বুলিডও হয়। দিন কাটতে থাকে। অপু দুর্গা গরু চড়িয়ে বাড়ি ফিরে। দুর্গার বেড়াল উঠোনে দালানে ঘুরে বেড়ায়। সর্বজয় সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান, শাঁখ বাজান, ইন্দির ঠাকুরন প্রণাম করেন। হরিহর লেখার কাজ করতে বসেন, পাশে পড়তে বসে অপু। ঝিঝি পোকা ট্রেনের হালকা আওয়াজ শুনতে পাওয়া যায়। এরকমই এক সন্ধেবেলার দৃশ্য। দুর্গার চুল বাঁধতে বসেছেন সর্বজয়া। অপু পড়তে পড়তে দিদিকে জিজ্ঞাসা করে সে কখনো রেলের গাড়ি দেখেছে কিনা, রেলের গাড়ির রাস্তা চেনে কিনা। দুর্গা জানায় সে দেখেছে। তার মা তাকে মিথ্যাবাদী বলেন।
কিন্তু কিভাবে যেতে হয় সেখানে সেটা যেন খুব সহজ এভাবে দুর্গা বলে যায়। অপু বলে, একদিন যাবি? ইন্টারাপ্ট করেন তার বাবা। সে স্লেটে কি লিখেছে সেটা দেখতে চান, আর দেখে ভারী খুশি হন। তারপর আবার অন্য কিছু লিখতে দেন তাকে। রেলগাড়ি দেখার প্ল্যান আপাতত ওইখানেই থামে। আর অন্যদিকে দেখা যায় প্রদীপের আলোয় ছুঁচে সুতো পরানোর চেষ্টা করে চলেছেন পিসিমা, তার ছেঁড়া চাদর সেলাই করবার জন্য। সর্বজয়া অপুকে খাইয়ে দিতে দিতে তার পাঠশালার খবর নিচ্ছেন, আর অপু তীর ধনুক নিয়ে এদিক ওদিক তাক করে খেলে বেড়াচ্ছে, হুঁহা দিয়ে উত্তর দিচ্ছে, আর দয়া করে খাবার খেয়ে উদ্ধার করছে। এই উদ্ধার পর্ব যদিও বেশিক্ষণ চলে না, কিছুক্ষণের মধ্যেই তার মাকে খাবার হাতে তার পিছনে দৌড় শুরু করতে হয়। কিন্তু তাতেও সাফল্য তেমন আসে না। খেলার সামনে খাওয়া যে অতি তুচ্ছ ব্যাপার সেটা অপু কর্মের দ্বারা ক্রমাগত প্রমাণ করতে থাকায় শেষ পর্যন্ত রাগ করে সর্বজয়া সে খাবার কুকুরকে দিয়ে দেন। তারপর মুখ ধুয়ে নেওয়ার জন্য বারবার বলতে থাকেন। এমন সময় দরজার আওয়াজ পেয়ে অপু দরজা খোলে। প্রবেশ করেন সেজখুড়ি, টুনু আর দুর্গার অন্য আরেক কাজেন। সেজখুড়ি জিজ্ঞাসা করেন, কই দুর্গা, কোথায় সে মেয়ে? বোঝা যায় হাওয়া বেশ গরম, কিন্তু কারণটা প্রকাশ হতে আরো একটু সময় লাগে। সঙ্গে আসা ওই কাজেন সেজখুড়িকে বলে, পুতুলের বাক্সটা নিয়ে আসবো জেঠিমা। সেজখুড়ি সম্মতি জানালে সর্বজয়ার পারমিশন ছাড়াই সে দুর্গার পুতুলের বাক্সটা নিতে ঘরে ঢুকে যায়। সেজখুড়ি জানান, দুপুরে দুর্গা টুনুর পুঁতির মালা চুরি করেছে। দুর্গাকে চোর বলতে থাকেন বারবার। কি শিক্ষা পেয়েছে দুর্গা? এইসব নিয়ে কথা বলতে থাকেন। উঠোনে দুর্গার পুতুলের বাক্স থেকে জিনিস ছত্রাকার করেন সেজখুড়ি, কিন্তু পাওয়া যায় না মালা। দুর্গার মা জানান দুর্গা এখনো বাড়ি ফেরেনি। সেজখুড়ির কথার বিষ বাড়তে থাকলে দুর্গার মা ডিফেন্স হিসেবে বলেন, দুর্গাই যে নিয়েছে তাই বা তারা জানলেন কি করে? কথার পিঠে কথা বাড়তে থাকে। হঠাৎ সর্বজয়া দেখতে পান অপু কাউকে হাতের ইশারায় চলে যেতে বলছে। আসলে ঝামেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পিছনের দিক থেকে বাড়ি ঢুকছিল দুর্গা। এই মুহূর্তে বাড়ি ফিরলে যে দিদির অবস্থা খুব একটা ভালো দাঁড়াবে না সেটা আন্দাজ করে অপু তাকে চলে যেতে ইশারা করছিল, কিন্তু সর্বজয়া তা দেখতে পেয়ে যান আর দুর্গাকে সবার সামনে ডাকেন। জিজ্ঞাসা করেন, তুই নিয়েছিস টুনির মালা? দুর্গা ঘাড় নেড়ে না জানালে সেজখুড়ি দুর্গার গায়ে হাত তোলেন। এতে দুর্গার মা বলেন, আপনি হাত তুলছেন কেন? এমন সময় দুর্গার কোঁচর থেকে কিছু ফল পড়ে যায়। এইগুলো যে সেজখুড়িদের বাগানের সেটা উভয় পক্ষই বুঝতে পারে। সেজখুড়ি ব্যঙ্গ করে বলেন, এ ফলগুলো তোমার কোন বাগানের শুনি? এমন সময় ইন্দির ঠাকুরন বাড়ি ঢোকেন। বুঝতে পারেন কিছু একটা ঝামেলা হচ্ছে, কিন্তু ঠিক কি হয়েছে ঠাউরে উঠতে পারেন না। তাই বারবার সকলকে কি হলো, কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকেন, যার উত্তর কেউ তাকে দেয় না। দুর্গার মা বলেন, পরের গাছের ফল চুরি করা অন্যায় জানেন তিনি, কিন্তু গাছের ফল চুরি আর অন্যের পয়সা দিয়ে কেনা জিনিস চুরি তো এক নয়। কি করে প্রমাণ ছাড়া তারা দুর্গাকে এরকম চোর অপবাদ দিচ্ছেন? সেজখুড়ি ব্রহ্মাস্ত্র দাগেন। তার কাছ থেকে ধার নেওয়া টাকার উল্লেখ করে বলেন, ওটা যেন তাড়াতাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। বেরিয়ে যাওয়ার সময় বলে যান, মালাটা যদি উদ্ধার হয় তাহলে যেন দয়া করে ফেরত দেয়া হয়। বাড়ি থেকে বেরিয়ে এক পড়শির সাথে দুর্গার ফল চুরির কথা জোরে জোরে বলতে থাকেন সেজখুড়ি, আর যোগ করেন, যেমন মা তার তেমনি মেয়ে, সব চোরের ঝাড়। সব রাগ এবার দুর্গার ওপর বের করেন সর্বজয়া। চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। পিষে আটকানোর চেষ্টা করেন। অপু ভয় লুকিয়ে পড়ে। দুর্গাকে মেরে ঘর থেকে বের করে দেন তিনি। মুখের ওপর তার দরজা বন্ধ করে দেন। তারপর বন্ধ দরজার পেছনে বসে কাঁদতে থাকেন। পিসি দুর্গা ছড়িয়ে পড়া পুতুলের বাক্স গুছিয়ে তুলতে শুরু করেন। আর এইবার আর মায়ের বলার অপেক্ষা না করে মুখ ধুয়ে নেয় অপু। ইন্দির পিসি উঠোন থেকে কাপড় তুলছেন। অপু জোরে জোরে পড়ছে, আর সর্বজয়া ওই বন্ধ দরজার পেছনেই বসে আছেন, কিন্তু অনেক শান্তভাবে। বোঝা যায় বেশ কিছুটা সময় কেটে গেছে। সর্বজয়া অপুকে বলেন দুর্গাকে ডেকে আনতে, তার খাবার বাড়া আছে। অপু হাসি মুখে লাফাতে লাফাতে তার দিদিকে ডাকতে চলে যায়। অন্ধকার ঘর, একদিকে একটা প্রদীপ জ্বলছে। পিসি লাল কমল আর নীল কমলের গল্প বলছেন। তার কোলে মাথা রেখে শুয়ে দুর্গা, আর দুর্গার গায়ে ঠেস দিয়ে বসে অপু। ইন্দির ঠাকুরন গল্প বলে চলেছেন। হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ। এমন সময় বাড়ি ফেরেন হরিহর। হাঁক দেন দুর্গাকে। দুর্গা উঠে যায়।
অন্যদিকে রান্নাঘরে কঠিন মুখে বসে থাকতে দেখা যায় সর্বজয়াকে। দুগ্গা একটা বড় মাছ হাতে করে হাসি মুখে রান্নাঘরে ঢোকে। হরিহরের মেজাজ খুব খুশি বোঝা যায়। সর্বজয়াকে ডাকেন, কিছু বলার আছে তার। রায়খুড়োর সুখ্যাতি দিয়ে কথা শুরু করে আসল কথা পারেন। ওই 3 মাসের মাইনে মোট 24 টাকা আজ পেয়েছেন তিনি। সর্বজয়ার মুখের অন্ধকার একটু কাটে। রাতে খেতে বসে হরিহর ওই দিনের কিছু ঘটনা একটু বেশি রকম বিস্তারেই বলতে শুরু করেন। কথায় এগোলে বোঝা যায় 10 ঘরের কোনো এক মাতব্বর গোছের লোক মহেশ বিশ্বাস সপরিবারে দীক্ষা নিতে ইচ্ছুক হরিহরের কাছ থেকে। তো প্রাপ্তিযোগ ভালোই হতে চলেছে আশা করছেন হরিহর। কিন্তু হুট করে এই প্রস্তাবে রাজি হয়ে গেলে যদি তাকে অভাবী ভেবে বসেন, এই ভেবে একটু দর নিয়ে কয়েক মাস বাদে পুজোর পর তাকে দীক্ষা দেবেন বলে স্থির করেছেন তিনি। হরিহরের এই সময় পেছনের বিষয়টা ভালো লাগে না সর্বজয়ার। অভাব আছে, আর সেটা তাড়াতাড়ি ঘোচানোর পরিবর্তে অন্যের কাছে নিজের অভাব নেই ইমেজটা তৈরি করার এই চেষ্টা অযৌক্তিক লাগে তার। বলেন, এত ধার দেনা আছে, সেজখুরির টাকা পরের দিন ফেরত দিতে হবে, বাড়িঘর ভাঙছে বিভিন্ন জায়গায়, সেগুলো সারানো দরকার। এসবের যত তাড়াতাড়ি সম্ভব উপায় করুক হরিহর। হরিহর জানান, পুজোর পর সব হবে, কোনো ভাবনা নেই। রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল হবে, বাড়ির চাল ছাওয়া হবে, কোনো ভাবনা নেই। রাতে 2 ভাই বোন শুয়ে শুয়ে গল্প করছে। অপু জানতে চায় পুজোর আর কতদিন বাকি। দুগ্গা বলে 21 দিন। অপু জিজ্ঞাসা করে সে টুনুর মালা নিয়েছে কিনা। দুগ্গা বলে হ্যাট। অপু আবার জিজ্ঞাসা করে কে নিয়েছে রে? জানি না, ঘুমো। সিন চেঞ্জ হয় হরিহর আর সর্বজয়ার ঘরে। দুজনে কথা বলছেন। শোয়ার তোড়জোড় করতে করতে হরিহর জানান তার মাথায় নতুন একটা পালা লেখার আইডিয়া এসেছে। প্রদীপের আলোয় সেলাই করতে করতে সর্বজয়ার সপরিবারে কাশি যাওয়ার কথা পারেন। জানা যায় বিয়ের পর 8 বছর সর্বজয়াকে বাপের বাড়িতে রেখে হরিহর কাশিতে ছিলেন। সেখানে তার চেনা পরিচিতিও কিছু আছে, আর রোজগারের সম্ভাবনাও সেখানে বেশি। কিন্তু হরিহর রাজি হন না এই প্রস্তাবে। বারবার ভিটে ছেড়ে কাশি আর কাশি ছেড়ে ভিটে এসব করতে চান না। সর্বজয়া জোর করেন, বলতে থাকেন এই তো ভিটের ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হলে শিয়াল ঘুরঘুর করে দোরগোড়ায়। কারোর সাথে দুটো কথাও বলা হয় না তার। তার স্বপ্ন, আশা, দুঃখ, অভিমান বলে যেতে থাকেন সর্বজয়া। কিন্তু না যায় হরিহরকে দেখা, না শোনা যায় তার কোনো উত্তর। সম্ভবত ঘুমিয়ে পড়েছেন তিনি। সর্বজয়া বলে যেতে থাকেন, আর বাইরে থেকে বুড়ি পিসির গান ভেসে আসতে থাকে। বাইরের অন্ধকার দাওয়ায় বসে গেয়ে চলেছেন পিসিমা। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বন্ধুদের সাথে চড়ুই ভাতি করছে দুর্গা। অপু অনেক কাঠ কুড়িয়ে এনেছে। কেউ চাল ধুয়ে আনছে, কেউ সবজি কাটছে। দুর্গার পছন্দের রানু দিয়েও এসেছে সেজখুড়ি মাকে লুকিয়ে। একটু বাদে নুন তেল কার আনার কথা ছিল, এই নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলা মেটায় ওই রানু। ওদিকে ইন্দির ঠাকুরন কোনো এক রাজুর দেওয়া নতুন চাদর গায়ে দিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেরিয়ে সে চাদরের সুখ্যাতি করে বাড়ি ফেরেন। সর্বজয়ার নতুন চাদর দেখে প্রশ্ন করলে পিসিমা জানান, ও পাড়ার রাজু দিল। দিল মানে? শোনো, তুমি না চাইতেই দিল? চাইবো কেন, বুড়ো মানুষ, সন্ধ্যের পর একটু শীত শীত করে, তাই বললুম। ব্যাস, ননদ যায়, আবার ঝামেলা শুরু। এই ঝামেলার অন্তিম পর্ব চলছে। এমন সময় বাসন ভর্তি একটা ট্রাঙ্ক পাশের পুকুর ঘাটে নিয়ে যেতে যেতে সর্বজয়া বলে চলেছেন, বেশ তো, কোথায় আছে ঠাই, যাও না সেখানে, আজই যাও, এক্ষুনি। কথা শেষ না হতেই ট্রাঙ্কটা পড়ে যায় তার হাত থেকে। বিষম কাঁদতে শুরু করেন সর্বজয়া। শব্দ শুনে ইন্দির ঠাকুরন কি হলো কি হলো বলতে বলতে বেরিয়ে আসেন। সর্বজয়ার মাথায় ফোঁ দিয়ে ষাট ষাট বলতে থাকেন। কাশি থামে সর্বজয়ার, মাথা ঠান্ডা হয় না। বলেন, তোমার যেখানে খুশি যেতে পারো ঠাকুরজি, এখানে থাকা হবে না। সিন আবার চেঞ্জ হয় দুগ্গাদের চড়ুই ভাতিতে। রানুর রান্নার প্রশংসা করতে থাকে দুগ্গা। বলে তার বর তার হাতের রান্না খেয়ে খুব খুশি হবে। রানু লজ্জা পায়। রানুর বিয়ের দিন এগিয়ে আসছে, কেমন লাগছে তার জানতে চায় দুগ্গা। সে বলে, সবার যেমন লাগে। কেমন লাগে রে? রানু বলে, দুগ্গার যখন হবে
তখন সে জানতে পারবে। দুর্গা বলে সে জানে, তার হবেই না। রানু জানায় নিশ্চয়ই হবে, দুর্গার জন্য নাকি পাত্র দেখা হচ্ছে। মুখে হ্যাট বলে, কিন্তু শুনে খুশি হয় দুর্গা। ওদিকে সে ওপাড়ার রাজুর বাড়িতে পিসিমা পৌঁছন একটু আশ্রয়ের জন্য। রাজু তার ইন্দির পিসির থাকার বন্দোবস্ত করে দেন। পুজোর বাদ দিয়ে শুরু হয়ে যায়। সেজখুড়িদের দালানি হওয়া পুজোয় অন্যান্য বাচ্চাদের সাথে অপু দুর্গাও অংশ নেয়, মজা করে, যাত্রাপালা দেখে। যাত্রা দেখে অপু খুব প্রভাবিত হয়। দিদির খেলার বাক্স থেকে রাংটা নিয়ে মুকুট বানায়। আয়নার সামনে নকল গোঁফ আর মুকুট লাগিয়ে নিজেকে দেখে সে। তার বাক্স থেকে রাংটা নেওয়া হয়েছে বুঝতে পেরে দুর্গা অপুকে তাড়া করে, ধরে মারতে শুরু করে। মা এসে অপুকে বাঁচান আর দুর্গাকে ধমকে বাছুর খুঁজে আনার জন্য পাঠিয়ে দেন। গাধা, রাজপুত্র সাজা হয়েছে। দুর্গা জিভ ভেঙিয়ে দুও দেখিয়ে দৌড়ে পালায়। আর বিধ্বস্ত পরাজিত রাজপুত্র খালি গায়ে রাংটার মুকুট মাথায় তার দিদির পিছু নেয়। সেদিন দুপুরবেলা সর্বজয়া খেতে বসেছেন। এমন সময় কাঁপা কাঁপা পায়ে পিসিমা বাড়ি ঢোকেন। জানান শরীরটা তার ভালো যাচ্ছে না, শেষ কটা দিন এই ভিটেতেই কাটাতে চান। সর্বজয়া ডাইরেক্টলি তাকে বিদেয় হতে বলেন। বয়স্ক মানুষ হাঁপাতে হাঁপাতে তার দাওয়াটায় বসেন। রান্নাঘর থেকে সর্বজয়ার সঙ্গে সঙ্গে হাঁক পারেন, বসলে নাকি? পিসিমা জানান একটু জিরিয়ে নিয়ে তিনি চলে যাবেন। একটু জল দিবি? গড়িয়ে নাও না, ঘটি আছে তো। পিসিমা কলসি থেকে জল ঢেলে নেন। নিতে গিয়ে হাতটা তার একবার কেঁপে যায়। তারপর জল খেয়ে পুরনো অভ্যেস মতো তার উঠোনের সামনের গাছটায় জল ঢেলে দেন। আর তারপর পোটলা পুটলি কাঁধে তুলে নেন। বেরোনোর আগে তার পরিত্যক্ত অগোছালো ঘরের দাওয়ার দিকে এক মুহূর্ত চেয়ে থাকেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে যান। তার বেরিয়ে যাওয়ার আওয়াজে সর্বজয়া নিশ্চিন্ত হন আর তারপর তার খাওয়া শেষ করেন। ওদিকে অপু দুর্গা দৌড়তে দৌড়তে অনেক দূর গিয়ে পড়েছে। কাশফুলের মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে অবাক হয়ে তারা ইলেকট্রিকের পোস্ট চেয়ে দেখে। অপু একটু ঘাবড়ে যায়। দিদি যা বলে তাই ফলো করতে থাকে। দিদি ভাই মিলে আগ চিবোতে চিবোতে কথা বলতে থাকে। অপু জিজ্ঞাসা করে, কোথায় এলাম রে? এগুলো কি রে? মুখভঙ্গিতে দুর্গা জানায় সেও জানে না। অপু জাস্ট বলতে যায়, মা যদি জানতে পারে। এমন সময় কিসের একটা শব্দ শুনে দুর্গা অপুর মুখে হাত দিয়ে থামায়। ট্রেন আসার শব্দ দূর থেকে আসছে। ভাই বোনে দৌড়তে শুরু করে ওই শব্দ লক্ষ্য করে। যাওয়ার পথে পড়ে যায় দুর্গা, পৌঁছতে পারে না সে। কিন্তু অপু শেষ পর্যন্ত পৌঁছে যায় আর তার ট্রেন দেখা হয়ে যায়। তারপর দেখা যায় দুই ভাই বোনে হেসে খেলে লাফিয়ে তাদের বাছুর সঙ্গে করে বাড়ি ফিরছে। ফেরার পথে বাঁশবাগানে দুর্গা পিসিমাকে বসে থাকতে দেখে। সে চুপি চুপি পিসিকে চমকে দেবে বলে আসে, কিন্তু চমকে যায় নিজে। ইন্দির পিসিকে ঠেলতে তার নিথর দেহ এলিয়ে পড়ে। দুর্গা ভয় পেয়ে অপুর সাথে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় চার কাঁধে চেপে শেষ যাত্রায় চলেছেন পিসিমা। তার গাওয়া সেই গান হরিদিন তো গেল সন্ধ্যা হলো ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। হরিহর তার শেষকৃত্য সেরে বাড়ি ফেরেন। এরপর दिल्ली देखो दिल्ली देखो दिल्ली देखो, दिल्ली का कुतुब देखो, आगरे का ताज देखो, मथुरा का मंदिर देखो, बम्बई का बंदर देखो। একজন বায়স্কোপলার চারপাশে গ্রামের ছেলে মেয়েদের ভিড় করে থাকতে দেখা যায়। অপু দুর্গা দূর থেকে দেখতে থাকে, তাদেরও দেখতে ইচ্ছা হয়। ওদিকে জিনিসপত্র গুছিয়ে হরিহরকে তার কোনো যজমানের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। দিন সাতেকের ব্যাপার। টাকা পয়সা সুরাহা হওয়ার কোনো একটা স্থায়ী বন্দোবস্ত করে হরিহর বাড়ি ফিরবেন। তার যাওয়ার সময় ছেলে মেয়ে আবদার করলে বায়োস্কোপ দেখার পয়সা দিয়ে দেন হরিহর। তারপর ছেলে মেয়েকে দু চোখ ভরে দেখে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুর্গার মধ্যে একটু একটু পরিবর্তন আসছে। ঘরের অনেক কাজেই এখন সে নিজে যেচে করতে চায়। দুর্গাকে দোকানে জিনিস আনতে পাঠিয়ে সর্বজয়া বড়ি দিচ্ছেন। এমন সময় চিঠি 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 করে লাফাতে লাফাতে অপু বাড়ি ঢোকে। হরিহরের চিঠি। খবর খুব একটা ভালো নয়। মহেশ বিশ্বাসের বাড়ি গিয়েছিলেন হরিহর। পুজোর সময় মহেশ বিশ্বাসের দুটি সন্তান মারা গেছে। এই খবর শুনে মন্ত্রদানের কথা আর উল্লেখ করতে পারেননি তিনি। এবার বিষ্ণুপুরে যাচ্ছেন অর্থ উপার্জনের জন্য। বাড়ি মেরামতের টাকা জোগাড় করে অল্পকালের মধ্যেই বাড়ি ফিরবেন আশ্বাস দেন হরিহর। তুমি চিন্তা করিও না। বার দুয়েক এই কথাটা উল্লেখ করেছেন তার চিঠিতে, আর শেষ করেছেন এই বলে যে ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই।
এমন সময় দরজায় ভিক্ষুক আসেন। সর্বজয়ের কানেও বোধ করি তার গানের আওয়াজ যায় না। চুপ করে বসেই থাকেন। অবাক চোখে মায়ের দিকে তাকাতে তাকাতে দুগ্গা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে যায়। দিন যেতে থাকে। অভাব আরো আঁকড়ে ধরে। সর্বজয়া লুকিয়ে বাসনপত্র বিক্রি করতে শুরু করেন। তবে ঘরে আসে চাল। এমনিভাবে দেখতে দেখতে রানুর বিয়ের দিন চলে আসে। শহর থেকে বাদ দিয়ে এসেছে। গ্রামের ছেলে বুড়ো তার দেখতে হাজির হয়। ঘটা করে বিয়ে হয়ে যায় রানুর। সর্বজয়া, অপু, দুগ্গা অংশ নেয় এই অনুষ্ঠানে। দুর্গা নিষ্পলক দৃষ্টিতে রানুকে দেখতে থাকে তার সাজ, তার বিয়ের অনুষ্ঠান। আর বোধহয় মনে মনে নিজের জন্য স্বপ্ন দেখতে শুরু করে। দেখতে দেখতে 5 মাস কেটে গেছে। না ফিরেছেন হরিহর, না এসেছে তার কোনো চিঠি। নখুড়িমা তাদের ভাড়ারের অবস্থা দেখে চমকে যান। জোর করেই সর্বজয়াকে সাহায্য করতে এগিয়ে আসেন। সর্বজয়া কাঁদতে থাকেন। এমন সময় আবার অপু চিঠি করে দৌড়ে আসে। চিঠি শ্রীমতী সর্বজয়া দেবীর নামে। হরিহরের চিঠি। তিনি জানিয়েছেন তার রোজগারের ব্যবস্থা হয়েছে এবং অল্পকালের মধ্যেই বাড়ি ফিরছেন তিনি। এতদিনে তাদের ভাগ্য ফিরল। ঈশ্বর যা করেন তাহা মঙ্গলের জন্য। হাসিতে ভরে ওঠে সর্বজয়ার মুখ। বহুদিন পরে নিশ্চিন্তে দাওয়ায় শুয়ে বিশ্রাম করতে দেখা যায় সর্বজয়াকে। দুগ্গা ঘটি ফুলের সাজি হাতে করে সেজে গুজে পুণ্যিপুকুর ব্রত করতে বসেছে, যাতে মনের সুখে সেও ঘর সংসার করতে পারে। কিছুক্ষণ পরে মেঘ ডাকতে শুরু করে। ঝড় ওঠে, বৃষ্টি নামে। দুগ্গা অপুকে সাথে করে মাঠের মধ্যে দৌড়তে থাকে। বৃষ্টি থেকে বাঁচার জন্য অপু গাছের তলায় দাঁড়ায়। দুগ্গা কিন্তু ভিজতেই থাকে। সে নিজের মুখের উপর বৃষ্টির স্পর্শ অনুভব করতে থাকে। বৃষ্টির মধ্যে চুল খুলে ঘুরে বেরিয়ে খেলা করতে থাকে সে, যেন বৃষ্টিকে আগে কখনো এভাবে সে অনুভব করেনি। আমাদের ছোট্ট দুগ্গা সত্যি বেশ বড় হয়ে গেছে। অপু একটু অবাকভাবে দিদিকে দেখতে থাকে। বোধহয় ব্যাপারটা ঠিক বোধগম্য হয় না তার। এই বৃষ্টির মধ্যে শাকসবজি তুলে ঘরে ফেরার পথে সর্বজয়া আশেপাশে কেউ নেই দেখে ওল বা কচু জাতীয় কোনো সবজি লুকিয়ে তুলে নেন। বৃষ্টিতে ভিজে জ্বর আসে দুগ্গার। ডাক্তার নিয়ে আসেন নখুড়ো মশাই। ডাক্তারবাবু জানান তেমন ভয়ের কিছু নেই, শুধু আর ঠান্ডা যেন না লাগে। বড়রা ঘর থেকে বেরিয়ে গেলে অপুকে ডেকে দুগ্গা বলে, এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাব। হ্যাঁ, আগে থেকে যাব, তাহলে ঠিক দেখতে পাবো। যাবি তো? অপু সম্মতি জানায়। অসুস্থ দুর্গা বিছানায় শুয়ে রয়েছে, আর জানলা দিয়ে দূর থেকে সেই ময়রাকে হাঁকতে হাঁকতে চলে যেতে দেখা যায়। রাত হয়ে গেছে। অপু দুগ্গা ঘুমোচ্ছে। সর্বজয়া দুগ্গার কপালে জলপট্টি দিচ্ছে। এমন সময় ঝড় শুরু হয়। মারাত্মক ঝড়। ভাঙাচোরা বাড়ির জানলা দরজা ঠক ঠক করে নড়তে শুরু করে। ঝড় বাড়তে থাকলে হাওয়ার চোটে খিল ভেঙে জানলা দরজা খুলে যেতে থাকে। ঘরে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করে। সর্বজয়া জানলায় চট দিয়ে দরজার পেছনে ট্রাঙ্ক টেনে এনে যা হোক করে সেগুলো বন্ধ করার চেষ্টা করতে থাকেন। ঝড়ের তীব্রতা বাড়তেই থাকে। এমন সময় দুর্গা চোখ খোলে। ভয় পেয়ে মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। সর্বজয়া অসুস্থ মেয়ের ওপর নিজেকে ঢাল হিসেবে জড়িয়ে ধরেন। বলেন, কিসের ভয়? রাত কেটে যায়। পরের দিন সকালের দৃশ্য। ছোট্ট একটা হাত দরজা ঠকঠক করছে। দরজা খোলেন নখুড়িমা। দরজার বাইরে দাঁড়িয়ে অপু বলে, দিদি কেমন করছে, তাই মা ডাকছে। ভেঙে পড়েছে পাঁচিল, গোয়াল ঘর। বাড়ির কিছু অংশও ভেঙে গেছে গত রাতের ঝড়ে। সর্বত্র জল জমে আছে। তার মধ্যে ছড়িয়ে পড়ে রয়েছে বাসনপত্র। এর মধ্যে দিয়েই অপুর সাথে তাদের বাড়ি ঢোকেন নখুড়িমা। দরজা দিয়ে ঘরে ঢুকেই থমকে যান তিনি। সর্বজয়া নিষ্পলক চোখে কোলের দুর্গার মাথা নিয়ে কাঠের মতো বসে আছেন। নখুড়িমা অপুকে বলেন জ্যাঠামশাইকে ডেকে আনতে। অপু জিজ্ঞাসা করে, দিদি ঘুমোচ্ছে? উনি বলেন, হ্যাঁ। তারপর অপুকে যেতে বলেন। ঘরের ভিতর ঢুকে তিনি সাইতো দুর্গার হাতটা স্পর্শ করে দেখেন। আর কোনো সন্দেহ থাকে না তার। পাথরের মূর্তি সর্বজয়াকে বুকে টেনে নেন তিনি। দুর্গা আর নেই। শোকের বাড়িতেও দিন কাটে। সর্বজয়া আর অপু তাদের নিত্য প্রয়োজনীয় কাজ যন্ত্রের মতো করতে থাকে। মস্ত পরিবর্তন দেখা যায় অপুর মধ্যে। রাতারাতি সে যেন অনেকটা বড় হয়ে গেছে।
সে এখন নিজেই স্নান করে, চুল আঁচড়ায়, গায়ে চাদর জড়িয়ে হারিকেন হাতে বাড়ি থেকে বেরোয়। বেরোনোর সময় আকাশের অবস্থা দেখে ভালো না মনে হলে বগলে ছাতা নিতেও ভোলে না। সর্বজয়াও কুয়ো থেকে জল আনতে যায়, রান্না চড়ায়। নখুড়িমা তার ছোট্ট মেয়ের হাত দিয়ে সবজি ইত্যাদি পাঠান সর্বজয়াকে। ছোট্ট মেয়েটা সর্বজয়ার মুখ দেখে ভয় পায়। এভাবেই দিন কাটছিল। এমন একদিন হঠাৎ হরিহরের কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়, অপু, দুর্গা। ঢুকতে ঢুকতে তার বাড়ির ভাঙা অবস্থা দেখে একটু শঙ্কিত হন হরিহর। কারো সাড়া না পেয়ে আবার কাতরভাবে ডেকে ওঠেন তিনি, খোকা, দুর্গা। এমন সময় রান্নাঘর থেকে বেরিয়ে আসেন সর্বজয়া। তাকে দেখে একটু নিশ্চিন্ত হন হরিহর। জিজ্ঞাসা করেন, কেমন আছো? সর্বজয়া শুধু এসো বলেন। বসার পিঁড়ি, গাড়ু, গামছা, খড়ম তার হাতের কাছে এনে দেন, কিন্তু আর একটা কথাও তিনি বলেন না। হরিহর উৎসাহিতভাবে তার ভাগ্য ফেরার কথা বলতে শুরু করেন। কত কিছু এনেছেন তিনি। চড়কের মেলা থেকে কিনা কাঁঠাল কাঠে বেলুন চাকি, লক্ষ্মীর বট তাও বাঁধিয়ে এনেছেন। তারপর বের করেন দুর্গার জন্য আনা শাড়ি। আর ভাবনা কি, হরিহর এসে গেছেন। এইবার আর সর্বজয়া সহ্য করতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। হরিহরের বুঝতে কিছুটা সময় লাগে। তারপর হরিহর তার দুর্গা মার জন্য ডাক ছেড়ে কাঁদতে থাকেন। সিন চেঞ্জ হয়ে অপুকে দেখা যায়। পুকুরের ধারে দাঁড়িয়ে আছে সে। মুখের অভিব্যক্তি বয়স্ক মানুষের মতো, শুধু চেহারাটাই যেন বাচ্চা ছেলের। রাতে শুয়ে শুয়ে কত কি চিন্তা করতে থাকেন হরিহর। দূর থেকে ট্রেনের শব্দ শুনতে পাওয়া যায়। তারপর একদিন সকালের দৃশ্য। হরিহর সর্বজয়া জিনিসপত্র গোছগাছ করছেন, সাহায্য করছেন নখুড়িমা। জানা যায় তারা কাশি যাচ্ছেন। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। অভূতপূর্ব বললেও অত্যুক্তি হবে না। এক ঝুড়ি আম নিয়ে সিজু খুড়িমা তাদের বাড়িতে আসেন। সর্বজয়াদের যাত্রাপথের জন্য এই এক ঝুড়ি আম দেবেন বলে তিনি নিজে বয়ে এনেছেন। তিনি হাতে করে কোনোদিন তো কিছু দেননি, না হয় কটা আমই দিলেন। তিনি জানান তাদের যাওয়ার সিদ্ধান্তে তিনি খুশি হয়েছেন। তারপর যে কথাগুলো বলেন নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হয়। বলেন, এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে কুলো পুঁতে বসে থাকা কোনো কাজের কথা নয় নতুন বউ। এই মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। এই কথাবার্তার শেষেই তাদের বাড়িতে জনাচারেক গ্রামের মুরব্বী প্রবেশ করেন। তাদের মতামত না নিয়ে নিজের পূর্বপুরুষের ভিটে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা যে ঠিক হচ্ছে না, সেটাই বোঝাতে চান তারা। হরিহরকে তবু আটকাতে পারেন না। হরিহর যুক্তি দেখিয়ে জানান, যাওয়াই ঠিক মজুমদার খুড়ো, মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়। এদিকে ঘরের মধ্যে তাক থেকে জিনিসপত্র পাড়তে গিয়ে একটা নারকেল মালা নিচে পড়ে যায়। তাতে টুনুর সেই মালাটা রয়েছে দেখতে পায় অপু। ছোট্ট অপু সেই মালাটা নিয়ে বাড়ির পেছন দিয়ে বেরিয়ে একটা পুকুরে ছুঁড়ে ফেলে। আর যতক্ষণ না সেটা ডুবে গিয়ে আবার পুকুরের উপরের মলিনতা দিয়ে ঢেকে যায়, ততক্ষণ চেয়ে থাকে। কেউ যাতে তার দিদিকে আর চোর না বলে, সেটা সে নিশ্চিত করে। তাদের পরিত্যক্ত ভাঙা বাড়ির মধ্যে সাক্ষ্য আশ্রয় নিতে শুরু করে। আর তাদের তিনজনকে গরুর গাড়িতে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। সর্বজয়া আঁচলে চোখ মোছেন। পূর্বপুরুষের ভিটেমাটির স্বাদ তাদের খুঁজে গেছে। আর এইখানেই শেষ হয় সিনেমা। কাশিতে গিয়ে রায় পরিবার তাদের জীবন আবার নতুন করে শুরু করার চেষ্টা করে। কেমন হয় সে জীবন? ভাগ্য কি ফেরে? জানতে হলে শুনতে থাকুন। আসছে পরের গল্প, সত্যজিৎ রায় পরিচালিত অপু ট্রিলজির দ্বিতীয় সিনেমা অপরাজিত। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।